আমি প্রথমেই সাহিত্য আকাদেমি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এই উভয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে এই অনুষ্ঠানে নরেশ গুহর জন্ম শতবর্ষ স্মরণে এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানে আমাকে কিছু বলবার সুযোগ দিয়েছেন বলে আমার একটি সংক্ষিপ্ত লিখিত ভাষণ, সেটাই আমি পাঠ করছি। বিশ শতকের বাংলা কবিতায় রবীন্দ্রোত্তর কালপর্বটি চিহ্নিত হয়ে আছে নানা বিশিষ্ট কবির রচনা সম্ভারে। ৩০-এর দশকের কবিদের মধ্যে জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু ছাড়াও প্রেমেন্দ্র মিত্র, অজিত দত্ত, সঞ্জয় ভট্টাচার্যের নাম আলাদাভাবে স্মরণীয়। 1941-এ কবি প্রয়াণের সামান্য আগে আবির্ভূত হয়ে বাঙালি কবিতা পাঠককে চমকে দিয়েছিলেন আরেকজন কবি, সমর সেন। তারপর 4-এর দশকে দেখি কবিতার স্পষ্ট দুটি ধারা। একদিকে সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, বীরেন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমকালীন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, কিরণ শঙ্কর সেনগুপ্ত, দীনেশ দাস, মনীন্দ্র রায়, রাম বসু, সুকান্ত ভট্টাচার্যের কাব্যধারা, যা মুখ্যত সমাজ বাস্তবতার প্রতিবাদী আলোড়নে আন্দোলিত। অন্যদিকে ব্যক্তিগত ভাবনা বিশ্বে সমর্পিত মূলত লিরিক্যাল আত্মনিমগ্ন কবিতার ধারা, যে ধারায় পাচ্ছি অশোক বিজয় রাহা, সুনীল চন্দ্র সরকার, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, অরুণ কুমার সরকার, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী, এমনকি অনেকাংশে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই দ্বিতীয় ধারারই এক অন্যতম প্রতিনিধি আমাদের আজকের আলোচ্য কবি শ্রী নরেশ গুহ। তাঁর তাঁর কবিতা চর্চা ও অন্যান্য রচনা নিয়ে আজকের সভার পরবর্তী দুটি অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে। আমি বরং সূচনা পর্বে এই মানুষটির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় প্রসঙ্গে কিছু কথা বলি। স্বভাবতই এখানে পুরনো দিনের কিছু স্মৃতি অনিবার্যভাবেই উঠে আসবে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিই 1967 সালের নভেম্বর মাসে। তখন বাংলার বিভাগীয় প্রধান ছিলেন বুদ্ধদেব বসুর অভিন্ন হৃদয় বন্ধু কবি অজিত দত্ত। তারা দুজন বাস করতেন একই বাড়ির দুই ভিন্ন তলে, 202 রাসবিহারী অ্যাভিনিউতে। বাংলা বিভাগের অন্যান্য অধ্যাপকদের মধ্যে ছিলেন ডক্টর কৃষ্ণপদ গোস্বামী,
ডক্টর মদন মোহন গোস্বামী, ডক্টর দেবীপদ ভট্টাচার্য, ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুরেশ চন্দ্র মৈত্র, ডক্টর অলোক রঞ্জন দাশগুপ্ত, অধ্যাপক শঙ্খ ঘোষ, ডক্টর পবিত্র সরকার, ডক্টর জ্যোতির্ময় ঘোষ ও শ্রীমতী নিরুপমা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অল্প পরে যোগদান করেন অধ্যাপক বিভূতি রায়, যিনি অভ্র রায় নামে গল্প উপন্যাস লিখতেন। এরা সকলেই ছিলেন আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাদের সকলের স্নেহে মুগ্ধ থাকলেও একটা দূরত্ব ছিল স্বাভাবিক কারণেই। তাই সমবয়সী বন্ধুর খোঁজে পা বাড়ালাম দোতলার তুলনামূলক সাহিত্য বিভাগে। সেখানেই পেয়ে গেলাম আমার একেবারেই সমবয়স্ক শ্রী শুদ্ধশীল বসুকে, যিনি ঘটনাচক্রে বুদ্ধদেব বসুর একমাত্র পুত্র। আর সেই সুবাদে আলাপ পরিচয় হয়ে গেল গোটা তুলনামূলক সাহিত্য বিভাগের সঙ্গে। সেখানে তখন বিভাগীয় প্রধান অধ্যাপক নরেশ গুহ। বাদবাকি অধ্যাপকদের মধ্যে ছিলেন ডক্টর অমিয় দেব, প্রণবেন্দু দাশগুপ্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেব সেন, ফাদার রবের আতওয়ান, দেবীপ্রসাদ ভট্টাচার্য, সুবীর রায়চৌধুরী। সামান্য পরে যোগদান স্বপন মজুমদার, শিবাজী বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী বন্দ্যোপাধ্যায়, শুভা দাশগুপ্ত। এদের মধ্যে ফাদার আতওয়ান, দেবীপ্রসাদ বাবু, সুবীর রায়চৌধুরী ও শুভা ছাড়া প্রায় সকলেই ওই বিভাগেরই প্রাক্তন ছাত্র। যাই হোক, নরেশ গুহর সঙ্গে তখন আমার প্রথম পরিচয়। তার আগে তার কবিতা অবশ্য পড়েছি। আমাদের ছাত্র জীবনে দুরন্ত দুপুর ছিল একটি অত্যন্ত প্রিয় কবিতার বই। অনেক পরে 1976 সালে বেরোলো তার অন্য কাব্যগ্রন্থ তাতার সমুদ্র ঘেরা। মানুষটিকে সেই প্রথম সামনে থেকে দেখলাম। অল্প দিনের মধ্যে নরেশবাবু কলা বিভাগের ডিন নির্বাচিত হয়েছিলেন। তার সঙ্গে কখনোই আমার তেমন ঘনিষ্ঠতা হয়নি, কিন্তু মাঝারি আকৃতির এই মানুষটির ঋজু ব্যক্তিত্ব, শান্ত ধীর কাটা কাটা বাচন ভঙ্গি আমাকে আকর্ষণ করত। প্রশাসনিক ব্যাপারে তার কর্মদক্ষতা কতদূর ছিল এতদিন পরে আজ তা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তার কবি পরিচিতিটি আমার কাছে সর্বপ্রধান গ্রহণযোগ্য বিষয় হয়েছিল। তার সময় সম্ভবত তুলনামূলক সাহিত্যের বিভাগীয় গ্রন্থাগারটি এই আর্টস বিল্ডিং এর একতলার করিডোরের পাশে একটি সুসমৃদ্ধ পাঠকক্ষ হিসেবে গড়ে ওঠে। সেখানে দিলীপবাবু বলে একজন সহৃদয় গ্রন্থাগারিক আমাদের মতো আগন্তুক পাঠককেও সাহায্য করবার জন্য সদা প্রস্তুত থাকতেন। ওই গ্রন্থাগারে অনেক পাঠচক্রে আমরা আমন্ত্রিত হয়েছি। নরেশবাবুর সভাপতিত্বে শুনেছি অনেক দেশি বিদেশি কবি বা পণ্ডিতজনের স্মরণীয় বক্তৃতা। বুদ্ধদেব বসুর আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল তুলনামূলক সাহিত্যের বিভাগীয় পত্রিকা যাদবপুর জার্নাল অফ কম্পারেটিভ লিটারেচার, সংক্ষেপে JJCL। নরেশবাবুর সম্পাদনায় তার বেশ কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। কবিতা চর্চার পাশাপাশি নরেশবাবুর সম্পাদনায় দেশ পাবলিশিং থেকে অমিয় চক্রবর্তীর কাব্য সংগ্রহ 2 খণ্ড, কবির চোখে কবি নামে রবীন্দ্রনাথকে লেখা অমিয় চক্রবর্তীর যে পত্র সংকলন বেরিয়েছিল সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া ইয়েটস ও রবীন্দ্রনাথকে নিয়ে তার যে ইংরেজি বইটি, যার কথা একটু আগেই উল্লিখিত হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা থেকে বেরিয়েছিল, সেটিও এই প্রসঙ্গে স্মরণীয়। কবিতা পত্রিকায়
কবিতার পাশাপাশি নরেশ গুহর লেখা বেশ কিছু গ্রন্থ সমালোচনা এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল অমিয় চক্রবর্তীর মডার্ন টেন্ডেন্সিজ ইন ইংলিশ লিটারেচার বইটির সমালোচনা আষাঢ় 1353, সঞ্জয় ভট্টাচার্যের দুটি কাব্য যৌবনোত্তর ও সংকলিতা বই দুটির সমালোচনা যথাক্রমে 1353 চৈত্র এবং 1355 আশ্বিন মাসে, মনীন্দ্র রায়ের কৃষ্ণচূড়া ও রাম বসুর যখন যন্ত্রণা কাব্য দুটির সমালোচনা 1362 পৌষ মাসে, অশোক বিজয় রাহার উড়ো চিঠির ঝাঁক কাব্যের সমালোচনা 1358 আষাঢ় মাসে, অমিয় চক্রবর্তীর পারাপার প্রসঙ্গে প্রবন্ধ 1362 আষাঢ় মাসে, অবনীন্দ্রনাথ ঠাকুরের পথে বিপথের বইটির আলোচনা 1354 পৌষ মাসে। এছাড়া তার লেখা প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য যেগুলি কবিতা পত্রিকায় বেরিয়েছিল, কথাশিল্পী অবনীন্দ্রনাথ, কিংবা ওয়াল্ট হুইটম্যান 100 বছর পরে, ডিলান টমাস, কবি ডিলান টমাস, যিনি 1953 সালে মারা যান, তাকে নিয়ে একটি প্রবন্ধ, আধুনিক কবি অজিত দত্ত এবং আধুনিক বাংলা কবিতা, এইসব প্রবন্ধ বেরিয়েছিল কবিতা পত্রিকার বিভিন্ন সংখ্যায়। সর্বোপরি নরেশ গুহর কবিতা, আমি আগেই বলেছি নরেশ গুহ ছিলেন বুদ্ধদেব বসুর মানস পুত্র। কবিতা পত্রিকার পাতাতেই কবি হিসেবে তাঁর আত্মপ্রকাশ। আমার যতদূর মনে পড়ে, কবিতা পত্রিকার 7ম বর্ষে 1348 চৈত্র মাসে নরেশ গুহ বক্সী এই নামে তার প্রথম কবিতা বেরোয়। তার পদবীর সঙ্গে একটি বক্সী ছিল প্রথম সংখ্যায়, তাই তার নাম নরেশ গুহ বক্সী, এই নামে সেটা বেরোয়। কবিতার নাম শরতের ঘাসের এক ফালি জমি। প্রথম থেকেই তার কবিতা বিশুদ্ধ লিরিকধর্মী, রোমান্টিক। কবিতায় তার স্বগত উচ্চারণ আমাদের মর্ম স্পর্শ করেছিল সহজেই। দুরন্ত দুপুর কাব্যগ্রন্থের শান্তিনিকেতনের ছুটি তার এক উজ্জ্বল উদাহরণ। তার কয়েকটা লাইন, শান্তিনিকেতনে বৃষ্টি, ছুটি শেষ, ভিজে আলতা লাল শূন্য পথ, ডাকঘরে বিমুখ কাউন্টার চুপ, কাল হালকা রোদ্দুর হবে, শুকোবে খোয়াই ভিজে ঘাস, লোহার গড়াত ঘেরা আম্রকুঞ্জে কবিতার ক্লাস কাল থেকে ফের, ঘুমে ফোলা চোখ, ভাঙা ভাঙা গলা, কবে সে মন্থর পায়ে পাতা ঝরা ছাতিম তলায় একা এসে ঘুরে গেছে, ঘন্টা শুনে হঠাৎ কখন অকারণে দিন গেল, ছায়াচ্ছন্ন শান্তিনিকেতন, কলকাতায় ফিরে আসি, যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই, যদি সে নিজেই এসে থাকে। এখনো আমাদের মনে দোলা দেয় রুমির ইচ্ছার মতো লঘু চপল ভঙ্গিতে লেখা ছড়া, আমি যদি হই ফুল, হই ঝুঁটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত, দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুকটুক নীল হ্রদে দিই ডুব রোজ, পারে না আমার কেউ, পাবে না আমায় কেউ, তা তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক খোঁজ, হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই
ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। এই প্রসঙ্গে বলি যে রুমি হলেন বুদ্ধদেব বসুর ছোট মেয়ে দমায়তী, তাকে নিয়েই এই কবিতা, কিন্তু কি সহজ সুন্দর ভঙ্গিতে হালকা চালে এই ছবিগুলি তিনি এঁকেছেন। তার কবিতা ছবি হয়ে যেন চোখের সামনে ফুটে ওঠে। তার কবিতায় আমরা শুনতে পেয়েছি এক সহজ সরল নমনীয় কণ্ঠস্বর। তাতে নেই কোনো তত্ত্বের ভার, কোনো অবান্তর উচ্ছ্বাস অথবা শানিত কোনো জীবন জিজ্ঞাসা। নিজের ছোট্ট পরিসরে বসেই সাধ্যানুসারে নিজের দায়িত্ব তিনি পালন করে গেছেন সারা জীবন নিষ্ঠাভাবে। আজ এই শতবার্ষিকীর লগ্নে এই আত্মমগ্ন কবি মানুষটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। নমস্কার।